উনি তো কোনো জায়গায় নারীদের অসম্মানের কিছু বলেননি। উনি বলেছেন যে নারীরা ভারতবর্ষে দেবীর তুল্য এবং ওনার ব্যক্তিগত পছন্দ যে নারীরা এই ড্রেস আপ করুক। বিজেপির ছেলেদের দেখলেই মারো, বিজেপির মেয়েদের দেখলেই মারো বলেছে, সেই ফিরহাদ হাকিম আজকে এই কথা বলবে? ফিরহাদ হাকিম গিয়ে অনুব্রত মণ্ডলকে বাঘের বাচ্চা বলে এসেছিল বীরভূমে দাঁড়িয়ে। ফিরহাদ হাকিমের যদি ক্ষমতা থাকতো অনুব্রত মণ্ডলকে কলার ধরে জেলে পাঠাতো। দুটোর মধ্যে আপনি একই তুলনা টানবেন না। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল। নারীদের সম্মানহানি তখন হয়, নারীদের সম্মানহানি তখন হয় যখন কামদুনির ঘটনায় পুলিশি যখন যে সমস্ত তদন্ত হয়েছে সেখানে উপযুক্ত প্রমাণের অভাবে একজন দোষী, একজন ধর্ষক ছাড়া পেয়ে যায়। ওনার ব্যক্তিগত স্বাধীনতার কথাটা বলেছে। এইটা নিয়ে যারা ইস্যু বানাচ্ছে তারা মূল ইস্যুর থেকে পশ্চিমবঙ্গের মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বোলপুরের আইসির ঘরের মা বোনেদেরকেও যদি অনুব্রত মণ্ডল দুর্গা মানতেন তাহলে তো আমরা খুশি হতাম। আজকে মদন মিত্র তৃণমূলের প্রভাবশালী বিধায়ক, তৃণমূলের নেতারা গুন্ডামি করেন, এরা বিরোধী নেতাদের, বিরোধী কর্মীদের বাড়িঘর ভাঙবে, বিরোধী কর্মীদেরকে মারধর করবে, সব করবে। কামারহাটি জুড়ে তো সন্ত্রাসের রাজত্ব এরাই করেছে। এখন ধর্ষণ হয় এ রাজ্যে, মুখ্যমন্ত্রী বলেন ওটা সাজানো ঘটনা। যদি বাংলার নারীর অপমান হয়ে থাকে তাহলে তা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র যখন জানেন, সবটাই তিনি জানেন, সবটাই তিনি বোঝেন, তবু তিনি সেই দুর্নীতির মধ্যেই কেন নিজেকে সম্পৃক্ত রেখেছেন? তিনি তো তৃণমূল কর্মীদেরকে থ্রেট দেওয়ার নাম করে কথাটা বলছিলেন যে এরা না আল্লাহকে মানে না এরা ভগবানকে মানে। তৃণমূলের অদ্ভুত নীতি, সকালবেলা জয় মা কালী, দুপুর হলে জয় বজরংবলী, আর রাত হলেই হাত মাথায় তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। ডেঙ্গুর মশা মারতে পারে না এরা, যারা ডেঙ্গু সামলাতে পারে না তারা কিভাবে রাজ্য সামলাচ্ছে? বিজেপি বারবার এই বঙ্গে নারীদের সুরক্ষার জন্য, নারীদের অধিকারের জন্য বারবার পথে নেমেছে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে বিজেপিরই একজন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তিনি বলছেন নারীদের পোশাক নিয়ে, ছোট পোশাকে তার আপত্তি রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অঙ্কন দত্ত। অঙ্কনদা, সরাসরি যে প্রশ্নের দিকে যাচ্ছি সেটি হলো, একদিকে যেমন বারবার আপনারা পথে নামছেন বঙ্গে নারীরা সুরক্ষিত নয় নারীদের অধিকারের জন্য, অপরদিকে কৈলাস বিজয়বর্গীয় তিনি বলছেন নারীরা দেবীর সমতুল্য এবং ছোট পোশাকে তার আপত্তি রয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি জানতাম ভারতবর্ষে বাক স্বাধীনতা রয়েছে। ভারতবর্ষের মানুষ তার বিচার, তার বিষয়, সে কি ভাবছে, সে কি বলতে চাইছে, সেটা স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সেই স্বাধীনতাটা ভারতবর্ষের সংবিধানে দেওয়া রয়েছে। এখন কৈলাসজি যে কথাটি বলেছেন সেই কথার মধ্যে তো আমি কোনো আপত্তির কিছু দেখছি না। কৈলাসজি তার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা জানিয়েছেন। উনি তো কোনো জায়গায় নারীদের অসম্মানের কিছু বলেননি। উনি বলেছেন যে নারীরা ভারতবর্ষে দেবীর তুল্য এবং ওনার ব্যক্তিগত পছন্দ যে নারীরা এই ড্রেস আপ করুক। এটা উনি ওনার ব্যক্তিগত চয়েস বলেছে। আমরা যেমন বলি যে হিজাব ইজ আ চয়েস, হিজাব পরা একজন নারীর স্বাধীনতা, যদি কেউ সিঁদুর পরে সেটা একজন নারীর স্বাধীনতা, এগুলোকে যখন আমি বলি, এবার উনি যখন ওনার মতো মন্তব্য করেছেন, উনি কোনভাবে নারীকে দেখতে চান, কি করতে চান, উনি ওনার ব্যক্তিগত স্বাধীনতার কথাটা বলেছে। এইটা নিয়ে যারা ইস্যু বানাচ্ছে তারা মূল ইস্যুর থেকে পশ্চিমবঙ্গের মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আজকের দিনেও, গতকাল আর আজ মিলিয়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে 9খানা ধর্ষণের ঘটনা ঘটেছে। তাহলে বলুন পশ্চিমবঙ্গের নাগরিক সুরক্ষা বা নারীদের নিরাপত্তার জায়গাটা কোথায়? যখন একজন নাবালিকা ধর্ষণের শিকার হয় তখন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল। নারীদের সম্মানহানি তখন হয়, নারীদের সম্মানহানি তখন হয় যখন কামদুনির ঘটনায় পুলিশি যখন যে সমস্ত তদন্ত হয়েছে সেখানে উপযুক্ত প্রমাণের অভাবে একজন দোষী, একজন ধর্ষক ছাড়া পেয়ে যায়। যখন আরজি করের মতো ঘটনায় আমরা তথ্য প্রমাণ লোপাট প্রশাসনিক মদতে হতে দেখি, একটি সরকারি হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটে, খুনের ঘটনা ঘটে, তখন নারীর অপমান হয়। দুটো বিষয়কে গুলিয়ে দেওয়া অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করছি। কিন্তু ফিরহাদ হাকিম তিনি বলছেন যে বিজেপি কোনোদিনও নারীর স্বাধীনতার কথা ভাবে না এবং বাংলায় যে নারীরা রয়েছে তৃণমূল সরকার তাকে দুর্গার মতো সমতুল্য তারা মানে।
সে দুর্গা যদি অভয়াকে মানতো তাহলে তো আমরা খুশি হতাম। অভয়াকে যদি দুর্গা মানতো, কামদুনির দুর্গাকে যদি দুর্গা মানা হতো, যদি পশ্চিমবঙ্গের জয়নগর থেকে হাঁসখালি থেকে শুরু করে যে যে জায়গায় আজকে প্রায় 50,000 ধর্ষিতা বিচার পায়নি, কেউ কেউ মারাও গেছে, সেই মায়েরাও তো দুর্গা যদি ভাবতেন, যদি বোলপুরের আইসির ঘরের মা বোনেদেরকেও যদি অনুব্রত মণ্ডল দুর্গা মানতেন তাহলে তো আমরা খুশি হতাম। আমরা তো তাদের যদি এই অনুব্রত মণ্ডলের যে ফোন বিতর্ক, সেই বিতর্ককে যদি একজন মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তির ব্যক্তিগত যে আপনি কিছুক্ষণ বললেন যে বাক স্বাধীনতা রয়েছে, সেই বাক স্বাধীনতা হিসেবে যদি চালিয়ে না বাক স্বাধীনতার মানে আমার পছন্দ অপছন্দ আমি জানাতে পারি। বাক স্বাধীনতা মানে তো এই নয় যে আমি তার ঘরের মা বোনেদের তুলে থ্রেট দেব। দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। আমার এইটা পড়তে, আমি পাঞ্জাবি পরি, আমার পাঞ্জাবি পড়তে পছন্দ হয়, আপনি বললেন না পাঞ্জাবি পরা ছেলে আমার ভালো লাগে না, দেখতে খারাপ ওরা, আপনি বললেন আপনার স্বাধীনতা। কিন্তু আপনি যদি এখন আমাকে বলেন আপনি পাঞ্জাবি পরেছেন বলে আপনাকে খুন করব, দুটো তো এক হতে পারে না। কৈলাসজি যে কথাটা বলেছেন, কৈলাসজির পছন্দের কথাটা বলেছেন। উনি মহিলাদেরকে মাতৃস্বরূপা মহামায়ার রূপ বলেছেন, দেবীর সাথে তুলনা করেছেন। আর মা বোনেদের তুলে খিস্তি দেওয়া অনুব্রত মণ্ডল, দুটোকে যদি আপনি একসাথে মিলিয়ে দেন, যদি এই কথা বলছেন যে ফিরহাদ হাকিম হিন্দু ঘরে জন্মগ্রহণ করা, খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করা, বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করা কোনো ভারতীয়কে হতভাগা দুর্ভাগা বলেন, তা সে আজকে জ্ঞান দেবে আমাদের? তার কথা শুনতে হবে যে ধর্ম পরিচয় ভুলে রেখে তোরা সব ডট ডটের বাচ্চা, বিজেপির ছেলেদের দেখলেই মারো, বিজেপির মেয়েদের দেখলেই মারো বলেছে, সেই ফিরহাদ হাকিম আজকে এই কথা বলবে? ফিরহাদ হাকিম গিয়ে অনুব্রত মণ্ডলকে বাঘের বাচ্চা বলে এসেছিল বীরভূমে দাঁড়িয়ে। ফিরহাদ হাকিমের যদি ক্ষমতা থাকতো অনুব্রত মণ্ডলকে কলার ধরে জেলে পাঠাতো। দুটোর মধ্যে আপনি একই তুলনা টানবেন না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। রাজ্যে যদি মহিলাদের এতই সম্মান দেওয়া হতো তাহলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কোনো কুরুচিপূর্ণ কদর্য আক্রমণ করতে পারতেন তার ব্যক্তিগত জীবন নিয়ে? দুটো আলাদা বিষয়। যখন ধর্ষণ হয় এ রাজ্যে, মুখ্যমন্ত্রী বলেন ওটা সাজানো ঘটনা। যদি বাংলার নারীর অপমান হয়ে থাকে তাহলে তা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই মদন মিত্র, কাকলি ঘোষ দস্তিদাররা পার্ক স্ট্রিটের ঘটনার সময় খদ্দের আর ইয়ের মধ্যে ঝামেলা হয়েছে, এদের মধ্যে বোঝাবুঝির জন্য ভুল হয়েছে ইত্যাদি বলেছে, বাংলার নারীর অপমান তখন হয়েছে যখন আরজি করের মতো ঘটনা ঘটার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিকভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তখন সেই দিন রাজ্যের নারীদের প্রকৃত অপমান হয়েছে। তাহলে বাদবাকি যে ফিরহাদ হাকিম এই কথাগুলো বলছেন, এই পাগলের প্রলাপগুলো উনি বকা বন্ধ করুন। 26শে বিধানসভা ভোটের আগে বারবার দেখছি মদন মিত্র তিনি তৃণমূলের বিধায়ক হয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করছেন। চাকরিহারাদেরকে বলছেন যে এদের মধ্যে বেশ কিছু জন আছে 40% যারা তৃণমূলের দেওয়া চাকরি করছে। উনি তো সরাসরি দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, তৃণমূল টাকা নিচে প্রকাশ করে ফেলবেন। না মদন মিত্র তো এরকম বহু দুর্নীতির কথা বহু কিছু বলেছেন, কিন্তু বাস্তবে কি হয়েছে? তিনি একজন রাজ্যের আইনসভার সম্মানীয় সদস্য, তিনি রাজ্যের সরকারে যে শাসক দল রয়েছে সেই শাসক দলের সদস্য। তিনি বলেছেন কামারহাটি জুড়ে প্রমোটার রাজ চলে, সেই প্রমোটার রাজ বন্ধের জন্য, সেই সিন্ডিকেট রাজ বন্ধের জন্য তিনি কি করেছেন? তিনি কিছুদিন আগে বলেছিলেন যে আমি জানি 24 নম্বর ওয়ার্ড কামারহাটির কাউন্সিলর বিমল সাহা, সে টাকা দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, আমাদের ছেলেরা দক্ষিণেশ্বর থানায় এফআইআর করেছে। তাহলে সেই বিমল সাহার বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি? মদন মিত্র এটা সুনিশ্চিত করেননি কেন? মদন মিত্র যখন জানেন, সবটাই তিনি জানেন, সবটাই তিনি বোঝেন, তবু তিনি সেই দুর্নীতির মধ্যেই কেন নিজেকে সম্পৃক্ত রেখেছেন? তিনি তো তৃণমূল কর্মীদেরকে থ্রেট দেওয়ার নাম করে কথাটা বলছিলেন যে আমি জানি, বুঝে নেব, 40% এখানে চাকরি দিয়েছেন। ওনার সমস্যাটা 40% চাকরি দেওয়া নিয়ে নয়, ওনার সমস্যাটা হচ্ছে উনি কামারহাটির চাকরি দিতে পারবেন নাকি সেই চাকরিটা সৌগত রায় দেবে নাকি চেয়ারম্যান গোপাল সাহা দেবেন, লুঠের টাকাটা কে কিভাবে ভাগ করবে। উনি বলেছেন না খুবলে খেয়েছে তৃণমূল,
যে খুবলে খেয়েছে, বাংলার মানুষকেও তো উনি সারদায় খুবলে খেয়েছিলেন, বাংলার ছাত্র যুবকেও তো, কামারহাটির 40,000 বেকার ছাত্র যুবকেও তো উনি খুবলে খেয়েছেন। কজনের সরকারি চাকরি উনি মেধার ভিত্তিতে দেওয়ার ব্যবস্থা করেছেন। বড় বড় কথা বলছেন, 40,000 বেকার যুবক যুবতী কামারহাটির বুকে চাকরি পায়নি, অথচ মদন মিত্র কলার তুলে বলছেন যে এখানে 40% লোককে চাকরি দিয়েছি। তার মানে উনি তো নিজে স্বীকার করছেন যে ওনার দল, উনি সবাই ও দুর্নীতির সাথে, চাকরি চুরির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এবার তারপর যদি উনি, এখন দেখুন মদন মিত্র এই তৃণমূলের একটা বিভেদটা কেন, মানে কাউন্সিলরের সাথে বিধায়কের এত দূরত্ব কেন? দূরত্ব নয়, এটা হলো বখরার ভাগ নিয়ে ভুল বোঝাবুঝি, বা উনি এখন যেই যে দুর্নীতি হচ্ছে, যে টাকাগুলো হচ্ছে, সেই টাকাটা উনি হয়তো মানে ওনার চাহিদা মতো পাচ্ছেন না, উনি ভাগটা পাচ্ছেন না ঠিক করে। বললেন যে পথ চলে গেলে পাড়ার কুকুর এসে কামড়ে চলে যাবে, সে তো ওনারও তৃণমূলের পথটা চলে গেলে ওনাকে কুকুর বিড়াল কি কামড়ে দেবে সেটা জানি না, না উনি রাত্রিবেলা রাত 8টার পর কাউকে মদন হয়ে কামড়ে দেবেন কিনা, কুকুরদেরই কামড়ে দিলেন মদন, তো সেটাও তো এখন বোঝা যাবে না। এবার বিষয়টা হচ্ছে, তো আমরা তো জানি তৃণমূলের সাথে পুলিশ রয়েছে, তৃণমূলের সাথে পুলিশের মানে মদতপুষ্ট গুন্ডাগুলো রয়েছে, যে জয়ন্ত সিং ঠয়ন্ত সিংকে তো এই মদন মিত্রটাই তৈরি করেছিলেন। তো এই পুলিশ আর গুন্ডার ক্ষমতাটা রয়েছে বলে আজকে মদন মিত্র তৃণমূলের প্রভাবশালী বিধায়ক, তৃণমূলের নেতারা গুন্ডামি করেন, এরা বিরোধী নেতাদের, বিরোধী কর্মীদের বাড়িঘর ভাঙবে, বিরোধী কর্মীদেরকে মারধর করবে, সব করবে। কামারহাটি জুড়ে তো সন্ত্রাসের রাজত্ব এরাই করেছে। কিন্তু তৃণমূলের জামাটা খুলে নয়, তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তৃণমূলের জামা পরেই লোকে কুকুর বেড়াল ওদের কামড়াবে। এরা ক্ষমতায় রয়ে ক্ষমতার দম্ভে আজকে বলিয়ান হয়েছে, ক্ষমতার অহংকারে বলিয়ান হয়েছে। ক্ষমতা থেকে সরিয়ে দিন, তৃণমূলকে তৃণমূলের জামা পরে তৃণমূলের লোকজনই পেটাবে। আপনি দেখতে পেলেন না কৃষ্ণনগরে আজকে কি ঘটনা ঘটলো? তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সে এমন টাকা চাওয়ার নিয়ে মানে এত বেশি প্রেশার করেছে, ফেসবুকে লাইভে এসে তৃণমূল কর্মী বললেন আমি টাকা দিতে পারছি না, আমি আত্মহত্যা করছি, আত্মহত্যা করে নিলেন। তৃণমূলের পুরো জিনিসটাই হচ্ছে টাকার খেলা, একটা চুরি দুর্নীতিতে সর্বস্ব নিমজ্জিত একটি দল, একটি রাজনৈতিক পার্টি। সে তার ভাবনা, চিন্তা, চাহিদা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবটাই টাকা কেন্দ্রিক। লুঠের ভাগ নিয়ে বিতর্ক, লুঠের ভাগটা মদন মিত্র ঠিক করে পেয়ে যাক, দেখবেন মদন মিত্র বলবে তৃণমূলের মতো দল নেই। আচ্ছা, বিজেপি কি সারা রাজ্য জুড়ে একটা হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে? কারণ তৃণমূলের ফিরহাদ হাকিম তিনি বলছেন যে তৃণমূল মানে আমরা শ্রী চৈতন্যের মাটিতে প্রেম বিনিময় করব, সেখানে এসে বিজেপি বারবার বিভেদ তৈরি করছে, বিদ্বেষ তৈরি। উনি এত শ্রীচৈতন্য দেবের কথা বলছেন, তা শ্রীচৈতন্য দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে কি উনি বলেছিলেন যে অমুসলিম ঘরে যারা জন্মগ্রহণ করে সবাই তারা দুর্ভাগা, হতভাগা? বা উনি কি এই কথাটা বলেছিলেন যে ইনশাআল্লাহ শ্রী চৈতন্যদেবের কথা মতো একদিন আমরা মেজরিটি সেভি মেজরিটি হব, মুসলিম আজকে সংখ্যালঘু আছে সে সংখ্যাগুরু হবে? সংখ্যাগুরু কীভাবে হবেন? হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হিন্দুদের কুপিয়ে নরসংহারের মধ্যে দিয়ে, হিন্দুদেরকে খুন করে? নাহলে আপনি কিভাবে হবেন 70% হিন্দু 30% মুসলমান? এর মধ্যে যদি আপনি সৌহার্দ্য বজায় রাখতে চান তাহলে আপনি বলতে পারতেন যে না, যা রয়েছে সেই আমরা সৌভ্রাতৃত্বের সাথে থাকবো। কিন্তু ঈদের দিন নামাজ পড়ে বেরিয়ে চৈতন্য প্রেমের কথা, চৈতন্য বাণীর ব্যাপারে কথা বলছেন। ও এরা না আল্লাহকে মানে না এরা ভগবানকে মানে। তৃণমূলের অদ্ভুত নীতি, সকালবেলা জয় মা কালী, দুপুর হলে জয় বজরং বলি, আর রাত হলেই হাত মাথায় তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট দে। ও জানে যে মুসলিম ভোটটা 30% ওদের কাছে রয়েছে, ওই ভোটটাকে ওদেরকে কনসলিডেট করতে হবে। মানে এতটা বেশি জিহাদি জামাতি ভোটকে উনি তোষণ করতে ব্যস্ত, তাকে নিজের এলাকাকে, ভারতবর্ষের একটি অঞ্চলকে উনি মিনি পাকিস্তান বলে দিয়েছেন পাকিস্তানের সাংবাদিকদের ডেকে। তাহলে ওনার থেকে আমরা শ্রীচৈতন্যের বাণী শুনবো? উনি আমাদেরকে শ্রীচৈতন্যের বাণী শোনাবেন? আজকে মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট অঞ্চল জুড়ে যেভাবে হিন্দুরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, কেন পালাতে বাধ্য হচ্ছে? কেন দিন বেদিন ওনার অঞ্চলে, ওনার কলকাতা পোর্ট নির্বাচনী কেন্দ্রে হিন্দু ভোটার, হিন্দু জনসংখ্যা কমছে?
তাহলে শ্রীচৈতন্যদেবের অনুপ্রেরণায় কমছে নাকি? তাহলে এরা না আল্লাহকে ঠিকমতো মেনেছে, কারণ চুরি দুর্নীতি না তো আল্লাহ এদেরকে করতে বলেছে, না শ্রীচৈতন্যদেব এদেরকে করতে বলেছে। তো এরা মোদ্দা কথা হচ্ছে, এরা ধর্মটাকে ভোট ব্যাংক হিসেবে ট্রিট করে। হিন্দু হোক মুসলমান হোক, হিন্দু ভোট দেবে না, মুসলমান ভোটকে উস্কানি দিয়ে এরা করবে। হিন্দু মুসলমান দাঙ্গা, হিন্দু বিরোধী নরসংহার তৃণমূল আমলে সবচেয়ে বেশি হয়েছে এই বাংলায়। সে ধুলাঘর বলুন, সে আপনি এই মুর্শিদাবাদ বলুন, একের পর এক 12খানা হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে। হিন্দু মানে মুসলিমে বিভেদকে লাগিয়েছেন কেন? যে হাইকোর্টের রিপোর্ট আসা সত্ত্বেও ওখানকার মুর্শিদাবাদের যে ধুলিয়ানের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, হিন্দু বিরোধী দাঙ্গায় যিনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত এবং মানে যুক্ত, তার বিরুদ্ধে তৃণমূল সরকার ব্যবস্থা নিল না। তাহলে হিন্দু মুসলমানে বিভেদ লাগাতে চায় এই ফিরহাদ হাকিমরা। কারণ ফিরহাদ হাকিমরা জানেন কি কাজ করেছেন। ডেঙ্গুর মশা মারতে পারে না এরা, যারা ডেঙ্গু সামলাতে পারে না, তারা কিভাবে রাজ্য সামলাচ্ছে? ভোট ব্যাংকের রাজনীতি করে। কোন দেশ? হনুলুলু, উগান্ডা, হনুলুলু এইসব সামলাতে পারেন, কিংবা উনি মিনি পাকিস্তান বানিয়েছেন, সেই মতো উনি লস্করি তৈবা জয়েন করে পাকিস্তান সামলাতে পারেন, পাকিস্তানে যেতে পারেন, অথবা আনসারুল্লাহ বাংলার লোকজনকে যেভাবে উনি তাদের জঙ্গি সংগঠনের সদস্যদের ডবল ডবল ভোটার কার্ড দিয়েছেন, উনি বাংলাদেশে জয়েন করতে পারেন। স্বপ্ন যে প্রধানমন্ত্রীর যে সিংহাসন রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। আমারও তো স্বপ্ন রয়েছে আমি বৃহস্পতি গ্রহে গিয়ে ধুম টানানা করে নাচবো, তো আমার তো আর সেটা হবে না। তো এবার তৃণমূলের অনেক কিছু স্বপ্ন দেখতে পারে, তৃণমূলের স্বপ্ন দেখার শেষ নেই। তৃণমূল চুরি করতে করতে এখন স্বপ্নও চুরি করতে শুরু করে দিয়েছে। স্বপ্ন কারা দেখতে পারে? জাতীয় দলরা দেখতে পারে, বিজেপি ভাবতে পারে, ভুলবশত আগামী 100 বছর পরে চিন্তাভাবনা রেখে কংগ্রেস করতে পারে যে না, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর কোনো তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম গিয়ে তারা হয়তো দেশে ক্ষমতা পেলে, এরকম স্বপ্ন কংগ্রেস দেখতে পারে। কিন্তু এর কে, মানে এ কোথায়? ফিরহাদ হাকিম এরা 26-এর পর এদেরকে পাড়ার শনি পুজোর কমিটি মেম্বার কেউ করবে না। 2026-এর নির্বাচনের পর ফিরহাদ হাকিম চেতলা অগ্রণীর প্রেসিডেন্ট হতে পারবেন না। তো উনি বাংলা নিয়ে ভাবুন, নিজের এলাকা কিভাবে জিতবেন ভাবুন। ভারতের কথা ভাবতে হবে না, ভারত মহাসমুদ্রের মতো, সেই মহাসমুদ্রে তৃণমূলের মতো। শুনলাম কেরলের প্রতীকটাই দিতে পারলো না উপনির্বাচনে। ভাবুন তো, উপনির্বাচনে একটা আসনে বাংলার বাইরে প্রতীক দিতে পারে না, সেই দল ভারত জেতার স্বপ্ন দেখছে। রাখুন তো, তৃণমূল তো সর্বভারতীয় দল। সর্বভারতীয় ক্ষেত্রে চুরির ব্যাপ্তিটা সর্বভারতীয় স্তরে নিয়ে গেছে, মানে দল তো বলা যায় না, চোরের দল বলতে পারে। সর্বভারতীয় চোর, গোটা ভারত জুড়ে খ্যাত চোর। চুরি আমরা দেখতে পেয়েছিলাম না, তৃণমূলের নেতা চুরি করে এসএসসির দুর্নীতির হার্ড ডিস্ক উত্তরপ্রদেশ পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল, হিমাচল প্রদেশে পাঠিয়ে দিয়েছিল। তাই চুরিতে সর্বভারতীয় দল হতে পারে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এমনি নির্বাচনী রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের বাইরে একটা পঞ্চায়েত জিততে পারবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।